আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এতে সংস্কারের লক্ষ্য বাধাগ্রস্ত হবে না, নির্বাচন হবে আরও উৎসবমুখর ও সাশ্রয়ী। প্রধান উপদেষ্টা জানান, জুলাই সনদে 4টি বিষয়ের উপর একটিমাত্র প্রশ্নে হ্যাঁ বা না ভোট দিয়ে মতামত জানাবেন ভোটাররা। আগামী সংসদকে নির্বাচনের পর প্রথম কার্যদিবসের 180 দিনের মধ্যে সংবিধান সংস্কার করতে হবে। সংবিধান সংস্কারের 30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনের প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। ভাষণে প্রধান উপদেষ্টা আরও জানান, জুলাই সনদের আদেশ এরই মধ্যে উপদেষ্টা পরিষদে অনুমোদন দেওয়া হয়েছে, শিগগিরই জারি করা হবে প্রজ্ঞাপন। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির ভাগ্যে কি আছে তা জানা যাবে আগামী 17 নভেম্বর। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য এই দিন ঠিক করেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, জাতির আশা আকাঙ্ক্ষার প্রতি সুবিচার করবে আদালত, এমনটাই প্রত্যাশা তাদের। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চান তারা, আর আসামিরা খালাস পাবেন বলে প্রত্যাশা জানান শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন। আশা করছি ইনশাআল্লাহ 17 নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন। আমরা সর্বোচ্চ শাস্তি আদালতের কাছে প্রেয়ার করেছি, আদালত তার সুবিবেচনা প্রয়োগ করবেন এবং আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের জন্য সর্বোচ্চ সাজা দেওয়া হয়। লকডাউন কর্মসূচি ডেকে রাজধানী জুড়ে ছিল না কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা। তবে গেল কয়েকদিনের নাশকতার প্রভাব পড়েছে জনমনে। সড়কে ব্যক্তিগত যানবাহনের সংখ্যা ছিল তুলনামূলক কম। দুপুর 1:30টার দিকে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয় ছাত্র জনতা। এর আগে সেখান থেকে সন্দেহভাজন 2 জনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। এদিকে গাবতলী সহ ঢাকার প্রবেশ মুখে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতেও সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ। এদিকে সীমিত পরিসরে চলছে দূরপাল্লার বাস, তবে স্বাভাবিক রয়েছে রেল চলাচল। নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনে কয়েকটি জেলায় ককটেল, পেট্রোল বোমা বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। এদিকে দেশজুড়ে সড়ক মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিকের তুলনায় কিছুটা কম। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সারা দেশে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যারা গণহত্যাকারী, খুনি, গুমকারী, ধর্ষক, অর্থলুটকারী, তাদের সামনে আমরা শিশের প্রাচীরের মতো শক্ত হয়ে প্রতিরোধ করে তুলব। কর্মসূচির ব্যর্থতায় প্রমাণ করে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। যতদিন পর্যন্ত তারা ক্ষমা চেয়ে নাকে ক্ষত দিয়ে বিচারের সম্মুখীন না হচ্ছে, বাংলাদেশের মানুষের কোনদিন তাদেরকে গ্রহণ করবে না। মানুষ নির্বাচনমুখী 2-4টা নাশকতামূলক কর্মকাণ্ড করে নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জা মার্কসের শার্লেটের বৈঠকে শেষে
সাংবাদিকদের একথা জানান তিনি। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে বিএনপির নীতি নির্ধারকদের সাথে আলোচনা হয়। আমির খসরু বলেন, বিশৃঙ্খলা করে নির্বাচন ঠেকানো যাবে না। বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানায় বিএনপি। জামায়াতকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, সরকারকে জিম্মি করে দাবি আদায় করতে গেছে যে দল, তারা আরও জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। বাংলাদেশের মানুষ এইসবের বিরুদ্ধে। আপনি 100টা আপনি সমস্ত জনগণের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করতে চায়, তাই বলে কি আমার নির্বাচনী কার্যক্রম পিছিয়ে নিয়ে যাবে নাকি? তাদের কর্মকাণ্ডের জন্য যদি যারা নির্বাচনকে পিছিয়ে নেওয়ার চিন্তা করে, তাহলে তার মানে তারা গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি। এটা আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে। এরা গণতন্ত্রের পক্ষে শক্তি হতে পারে না। সারা বিশ্ব সমস্ত বাংলাদেশের মানুষ আজকে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। মানবতাবিরোধী অপরাধী স্বৈরশাসক শেখ হাসিনা সহ আসামিদের সর্বোচ্চ শাস্তি চায় জামায়াতে ইসলামী। রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এই কথা জানান। বলেন, পলাতক ফ্যাসিবাদী শক্তি যেন কোনো সুযোগ না নিতে পারে, সেজন্য বিএনপি সহ সবার সাথে ঐক্য ধরে রাখতে চায় জামায়াত। আমরা মনে করি যে বিএনপি, তাদেরকেও আমরা দেশপ্রেমিক রাজনৈতিক দল মনে করি। তারাও ফ্যাসিবাদ সংগ্রামে আমাদের সহযোদ্ধা। জাতির মৌলিক ইস্যুতে একটা জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করে নাশকতাকারীদের অবশিষ্ট চক্রান্তটা আমরা নিঃশেষ করে দিতে পারি। এটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশে একটা ঐক্যমত গড়ে তোলে। সেজন্য আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারও যেমন সব রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছে, আমাদের জামাত ইসলামীর পক্ষ থেকেও, আমাদের নেতৃত্বের পক্ষ থেকেও বিএনপি সহ সবার প্রতি এই আহ্বান জানানো হয়েছিল এবং আমাদের 8 দলের শীর্ষ নেতৃবৃন্দ কিন্তু একই আহ্বান জানিয়েছেন। অপশক্তির তৎপরতা নয়, শান্তিপূর্ণ নির্বাচন চায় ইসি। সমন্বিত উদ্যোগ ছাড়া একা ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজনৈতিক দলগুলোর সাথে ইসির সংলাপের উদ্বোধনী দিনে এসব কথা বলেন তিনি। সব দলই নির্বাচন কমিশনের চোখে সমান মন্তব্য করে তিনি বলেন, ছোট বড় দল বলে ইসির কাছে কিছু নেই। প্রথম দিনে 12টি রাজনৈতিক দলের সাথে সংলাপ হচ্ছে ইসির। সকালে হয়েছে 6টি দলের সাথে, বিকেলে আরও 6টি দলের সাথে আলোচনায় বসছে নির্বাচন কমিশন। সব রাজনৈতিক দলের সাথে আলোচনা শেষ হলে সংলাপ হবে বিএনপি ও জামায়াতের সঙ্গে। খেলার খবর। সিলেট টেস্টের তৃতীয় দিনে আয়ারল্যান্ডের চেয়ে 301 রানে এগিয়ে থেকে 8 উইকেটে 587 রানে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। আগের দিনের 1 উইকেটে 338 রান নিয়ে খেলতে নেমে দলের স্কোর আর 8 রান যোগ হতেই সাজ ঘুরে ফেরেন মাহমুদুল হাসান জয় আর মমিনুল হক। জয় 171 আর মমিনুল 82 রান করেন। দুই ব্যাটারকে ফিরিয়ে আইরিশ শিবিরে স্বস্তি আনেন ম্যাকব্রাইন। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম 79 রানের জুটি গড়েন। মুশফিক 23 রান করে বিদায় নেন। দলের 523 রানে 60 রানের পুঁজিতে সাজ ঘুরে ফেরেন লিটন। তবে 112 বলে ঠিকই ক্যারিয়ারের 8ম সেঞ্চুরি তুলে নেন টাইগার অধিনায়ক শান্ত। 2 বল পর লেগ বিফোর হয়ে সাজ ঘুরে ফেরেন তিনি। দলীয় 587 রানে 8 উইকেটে হারানো বাংলাদেশ ইনিংস ঘোষণা করে তৃতীয় সেশনে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। প্রথম ইনিংসে 386 রানে অল আউট হয়েছিল তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত আইরিশদের সংগ্রহ 1 উইকেটে 60 রান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।